আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানি আয় 13% বেড়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে 13% রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের কাজ শুরু করেছে। আজ 25শে মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এরপর জানাবো, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী আজম। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি কাজ চলছে বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। এদিকে গণখনি হাসিনার বিচার থেকে রেহাই নেই বললেন মিপ্তা সিদ্দিক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিপ্তা সিদ্দিক বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা আঁকড়ে রাখতে দেশে গণহত্যা চালিয়েছিল। এমন কোনো অপরাধ নেই যা শেখ হাসিনা 17 বছর করেনি। গণহত্যাকারী খুনি হাসিনার বিচার এদেশের মাটিতেই নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। জানাবো এবার, তাসনিম জারার চিঠির উত্তর দিলেন সার্জিস আলম। সার্জিস আলমের বড় গাড়িবহর অর্থায়ন এবং ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তার ব্যাখ্যা চেয়েছে এনসিপির আরেক শীর্ষ নেতা ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার ডাক্তার তার ফেসবুক পেজে সার্জিসকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিটির উত্তর দিয়েছেন সার্জিস আলম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন জেনারেল জোয়েল বি ভোয়েলের সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল। মঙ্গলবার 25শে মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, আজ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছে। এবং সর্বশেষ জানাবো, অভিষেকে নজর কাড়লেন হামজা। ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের দুর্দান্ত ম্যাচ ছিল আজ। ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ওই ম্যাচে 0-0 ড্র করেই মাঠ ছাড়ল লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশি দল। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সরকার দায়িত্ব নেয়ার পর রপ্তানি 13% বেড়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে রপ্তানি আয় 13% বেড়েছে। জানুয়ারি 7% কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করেছে। মঙ্গলবার 25শে মার্চ সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেছেন। তিনি আর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে বিনিময় বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পারবেন। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করেছে। বিশ্ব বিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই ডিবি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর, পিএসএ, এপি মোলার, মারস্কো,
কয়েক বিলিয়ন ডলারে বিনিয়োগের প্রস্তাব করেছে বাংলাদেশকে। এ সময় তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে। আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কিভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসেছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃত্ববৃন্দর আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আমি সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্প অঞ্চলে দুটি কাজ নিয়ে তারা শুরু করবে, এজন্য কথাবার্তাও শুরু হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকে আজম। ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বীর প্রতীক। ভুয়া মুক্তিযোদ্ধাদের শ্রেণীবিন্যাস এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধকে রাজনীতিকরণ করা হয়েছে। রাজনৈতিক চেতনায় মুক্তিযোদ্ধাদের পরিচয় করানো হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও সেদিন অপ্রাপ্তবয়স্ক শিশুরাও মুক্তিযুদ্ধের তালিকায় রাজনৈতিক বিবেচনা অন্তর্ভুক্তি করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনি না হয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি, শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে কোটা সুবিধা নিয়ে যাচ্ছে। এসব এখনো তদন্তের অধীনে আসছে। স্বাধীনতা ৫৪ বছর পরেও আমাদের একটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হয়নি। রাজনৈতিক সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন তদবির ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। ফারুকি আজম আরও বলেছেন, এ পর্যন্ত ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছে। এরই মধ্যে ৪০,০০০ ডাটা এন্ট্রি হয়ে গেছে। ৫০,০০০ ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। এ সময় তিনি আরও বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন সেগুলো যাচাই বাছাই করছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান জানানো হবে। উপদেষ্টা আরও বলেছেন, ইতিমধ্যে কয়েকজনের নাম প্রত্যাহারের আবেদন করেছেন। যারা নাম প্রত্যাহার করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। অভিযোগ পাওয়া মুক্তিযোদ্ধাদের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। গণখনি হাসিনার বিচার থেকে রেহাই নেই বললেন মিফতাহ সিদ্দিকী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা আঁকড়ে রাখতে দেশে গণহত্যা চালিয়েছিল। নারী, শিশুসহ কোনো মানুষই এই গণহত্যা থেকে বাদ পড়েনি। অবস্থা বেগতিক দেখে খুনি হাসিনা দলবল নিয়ে পুরোপুর দেশে পালিয়ে গেছে। মঙ্গলবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় বিএনপির নেতা লায়ন মোহাম্মদ আসাদুল হক আসাদের উদ্যোগে প্রায় ৫০০ শিশুদের মতো ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি আরো বলেছেন, এখন তাদের আবার রাজনীতি করার খায়েশ জন্মাচ্ছে। গুম, খুন, লুটপাট ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এদেশের রাজনীতি করতে পারবে না। গণহত্যা দায়ে শুধু শেখ হাসিনার বিচার করা হবে। আওয়ামী লীগের রেজিমের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। আমাদের নেত্রী দেশের সবচেয়ে সফল ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন। তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এমনকি ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মী গুম-খুন করা হয়েছে। আওয়ামী লীগ সকল এর অপকর্মের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ। এবার তাসনিম জারার চিঠির উত্তর দিলেন সার্জিস আলম। সার্জিস আলমের বড় গাড়িবহরের অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তার ব্যাখ্যা চেয়েছে এনসিপির আরেক শীর্ষ নেতা ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার ২৫শে মার্চ ডাক্তার জারা তার ফেসবুক পেজে সার্জিসকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন। তাসনিম জারা সেই চিঠিতে রীতিমতো ভাইরাল ও পোস্টটি শেয়ার করে অনেকে তাকে সাধুবাদ জানাচ্ছে। এদিকে তাসনিম জারা সেই চিঠির উত্তর দিয়েছে এনসিপির যুগ্ম সংগঠক উত্তরের সার্জিস আলম। তিনি তার ফেসবুক পেজে তাসনিম জারাকে উদ্দেশ্য করে লিখেছেন, প্রিয় তাসনিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। প্রথমত, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে, একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, লুটপাট করে যেসব কাজ
কাজ করেছে বলে একই কাজ অন্যরা করবে সেটা তেমনটাও নয়। এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনে সেই সামর্থ্য নেই। দ্বিতীয়ত, কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ বা পৃথিবীর চিত্র হতে পারে না, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণাকারী এবং জনগণ সম্বলিত একটি দেশের এই মুহূর্তে চিত্র নয়। এমনকি বাংলাদেশের একটি জেলা রাজনৈতিক কালচারের সাথে অন্য একটি জেলার রাজনৈতিক কালচারেও পুরোপুরি মিল নেই। তাই আমার চোখের সামনে আমার আসনে যা দেখেছি সেটা দিয়ে অন্য আসনের তুলনা করা যায় না। রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলো অবস্থান বিবেচনায় সেই ইকুয়েশনগুলো ভিন্ন হয়। সার্জিস আলম বলেছেন, আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি দিয়ে গিয়েছিলেন, যেগুলো ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি 50টার মতো গাড়ি 6,000 টাকা করে যে 3 লক্ষ টাকা ভাড়া দিতে হয়েছে তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদার জন্য যতটুকু আমার জন্য রেখে গেছে সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।